নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে কথা বলবো 4টি স্টক নিয়ে। যে 4টি স্টক এর আগে ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছিল এবং স্টকগুলি এখন ডাউন ট্রেন্ডে আছে। সেই সাথে ওভারঅল মার্কেট যেখানে নেগেটিভ, এই স্টকগুলিতেও কিন্তু ভালো রকমের পতন দেখা গেছে। তো এই স্টকগুলি কোন জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারে বা কোন জায়গাগুলো লং টার্ম বা মিড টার্মের জন্য বাইং জোন হতে পারে, সেই ব্যাপারে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে দেবেন। প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো স্টকটি হলো ইরকন ইন্টারন্যাশনাল। স্টকটি রেল সেক্টর থেকে বিলং করে এবং স্টকটির মেন ট্রেন্ড কিন্তু এখন আছে ডাউন ট্রেন্ড। তো এই স্টকটি একটা সময় কিন্তু ভালো গেইন দিয়েছিল, সেই জায়গার থেকে যদি দেখা হয় তাহলে অলরেডি 46% নিচে পড়ে রয়েছে এবং স্টকটি এই মুহূর্তে কিন্তু একটা ভালো জোনে দাঁড়িয়ে রয়েছে। যদি মার্কেট এখান থেকে পজিটিভ হয়, এখানে যদি দেখা যায় নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা বটম বানিয়ে বাউন্স ব্যাক দেয়, সেক্ষেত্রে এই স্টকটিতেও কিন্তু এই জোনটার থেকে বাউন্স ব্যাক নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এই জোনটাতে কিন্তু অলরেডি এর আগে স্টকটি আমরা দেখেছিলাম দুবার সাপোর্ট নিয়েছিল, এখানে একবার এখানে একবার, এবং এই জায়গাতেও সাপোর্ট নিতে কিন্তু দেখা গেছে। তো সেই জোনেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। ওই জোনটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে আরও একটা জোন রয়েছে, যে জোনটা স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, সেটা হচ্ছে এই জোনটা। কারণ অলরেডি এখানে রিজেকশন পেয়েছিল, সেই রিজেকশনকে ব্রেক করে রিটেস্ট করে এখানে একটা ভালো আপ মুভ দেখিয়েছিল। পরে যখন আবার এখানে ফল দেখা গিয়েছিল, সেম এই জায়গাতেই কিন্তু সাপোর্ট নিতে দেখা গিয়েছিল। তো 177-এর জোনটাও কিন্তু স্টকটির জন্য একটা সাপোর্ট জোন হতে পারে। যদি ওই দুটো সাপোর্ট জোনকে ভেঙে দেয় সেক্ষেত্রে স্টকটিতে আরও একটা সাপোর্ট জোন আমরা এখানে ড্র করতে পারি, সেটা মোটামুটি এই জায়গাটা 157। তাহলে তিনটে সাপোর্ট জোন এই মুহূর্তে স্টকটির জন্য খুঁজে পাওয়া যাচ্ছে এবং এখানে ইএমআইটাকে যদি অ্যাপ্লাই করে দেওয়া হয়, ডেলি চার্টে দেখা যাচ্ছে অলরেডি স্টকটি কিন্তু বিয়ারিশ চার্ট তৈরি করে রেখেছে। কারণ প্রত্যেকটা ইএমআইকেই কিন্তু ব্রেকডাউন দিয়ে ফেলেছে 50, 100 এবং 200। এরপরে স্টকটিকে যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে অলরেডি কিন্তু এখানে 50 ইএমআইটাকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে এবং 100 ইএমের কাছাকাছি স্টকটি রয়েছে। আর 100 ইএমআইটা রয়েছে মোটামুটি মাঝখানের যে জোনটা ড্র করলাম 176, 177, ওই কাছাকাছির মধ্যে। তো এই 100 ইএমআইটা একটা সাপোর্ট জোন হতে পারে যদি এখান থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেখায় এবং সেই সাথে যদি একটা ভালো উইকলি ক্যান্ডেল এই 222-23-এর উপরে ক্লোজিং দেয়, তখন কিন্তু স্টকটির মধ্যে একটা ট্রেন্ড রিভার্সাল দেখা যেতে পারে, ট্রেন্ড চেঞ্জ হতে দেখা যেতে পারে। কারণ যখনই এই জায়গাটাকে ব্রেকআউট দিয়ে উপরে কোনো উইকলি ক্যান্ডেলের ক্লোজিং চলে আসবে, তার মানে হলো এখানে স্টকটি কিন্তু বিয়ারিশ নয়, বুলিশ হয়ে যাচ্ছে। এবং যদি উইকলি চার্টে 100 ইএমএটাকে ব্রেকডাউন দিতে দেখা যায়, সেক্ষেত্রে 200 ইএমএ পর্যন্ত কিন্তু একটা ফল দেখা যেতে পারে, যেটা 133-তে রয়েছে, অনেকটাই নিচে রয়েছে। তো যেহেতু স্টকটি অলরেডি 45%, 46%-এর কাছাকাছি নিচে পড়ে গেছে, মার্কেট পজিটিভ হলে কিন্তু এই জোনটার থেকে একটা বাউন্স ব্যাক আসার সম্ভাবনা রয়েছে। তো যদি সেরকম কনফার্মেশন পাওয়া যায় সেক্ষেত্রে এখানে যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় মার্কেট পজিটিভ হলে, তাহলে অবশ্যই 177-এর জায়গাতে কিন্তু একটা স্টপ লস লাগানো দরকার বলে আমি মনে করি। তাহলে ইরকন ইন্টারন্যাশনাল এই মুহূর্তে কিন্তু একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন তৈরি করে রেখেছে। বাকি যে লেভেলসগুলো বললাম ওই লেভেলসগুলো একটু খেয়াল রাখার দরকার রয়েছে। নেক্সট স্টকে আসবো বাজাজ অটো। স্টকটি ফান্ডামেন্টালি কিন্তু খুব স্ট্রং এবং এই মুহূর্তে স্টকটি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেখানে যদি দেখা যায় তার যে হাই ছিল, সেই হাই থেকে কিন্তু 27%-এর কাছাকাছি নিচে পড়ে রয়েছে। তো এই ধরনের কোনো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক যদি এতটা নিচে পড়ে থাকে তাহলে ইনভেস্টমেন্ট পিক হিসেবে কিন্তু এই স্টকগুলো খুব ভালো একটা পজিশন অলরেডি দিয়ে রেখেছে আমাদেরকে। আমি রেকমেন্ডেশন দিচ্ছি না বা বলছি না এখান থেকে বাই করে নিন, জাস্ট যে ভিউটা আসছে সেই ভিউটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। এরপরে স্টকটির টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করতে গেলে প্রথমেই যে জায়গাটা আসছে সেটা হচ্ছে স্টকটি কিন্তু এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট জোনে দাঁড়িয়ে রয়েছে। কারণ এই জোনটির স্টকটির মাল্টিপল টাইমের সাপোর্ট জোন এবং এর আগে কিন্তু এখানে দুবার রিজেকশনও আমরা পেতে দেখেছি। তো সেই রিজেকশনটাকে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে অনেকটা সময় কিন্তু এখানে কনসলিডেশনের মধ্যে ছিল এবং এই জোনটাকেই সাপোর্ট হিসেবে তখন কিন্তু রেসপেক্ট করেছিল। দেন এই জায়গার থেকে কিন্তু একটা বড় র্যালি দেখা গিয়েছিল। তো
যেহেতু এখানে রিজেকশন ছিল, এই জোনের উপরে অনেকটা সময় কাটিয়েছে এবং অলরেডি রিসেন্টলি এখানে সাপোর্টও নিতে দেখা গেছে এবং লাস্ট দিনও কিন্তু এই জোনটাকে রেসপেক্ট করেছে। কাজেই এই জোনটি কিন্তু স্টকটির জন্য একটা বাউন্স ব্যাক এরিয়া হতে পারে, কারণ এখানে আর একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। স্টকটির ইএমএটাকে যদি অ্যাপ্লাই করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে 200 ইএমএটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে। এই জায়গাতেও 200 ইএমএতে সাপোর্ট নিয়েছিল এবং এখানেও 200 ইএমএতে সাপোর্ট নিয়েছে। কাজেই লং টার্মে 200 ইএমের সাপোর্ট কিন্তু খুব স্ট্রং সাপোর্ট হিসেবে দেখা হয়। যদি এই 200 ইএমএটাকে ব্রেকডাউন না দেয়, এর ওপরে যদি ক্লোজিং চলে আসে নেক্সট উইক এবং মার্কেট যদি একটু পজিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট পিক হিসেবে এই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে বলে আমি পার্সোনালি মনে করি। কাজেই এই স্টকটি কিন্তু বেশ ভালো একটা টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে এবং স্টকটি ফান্ডামেন্টালি কিন্তু খুব স্ট্রং। কাজেই এই স্টকটিকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসি ইনফিবিম অ্যাভিনিউজ লিমিটেড। এই স্টকটির মেন ট্রেন্ড এখন আছে ডাউন ট্রেন্ড এবং এই স্টকটিকেও যদি আমরা দেখি, তার যে রিসেন্টের হাই ছিল সেই হাই থেকেও কিন্তু অনেকটাই নিচে পড়ে আছে। যদি এই জায়গার থেকে মেজার করা হয় তাহলে দেখা যাচ্ছে কত 37%-এর কাছাকাছি কিন্তু এই মুহূর্তে নিচে পড়ে রয়েছে। তো এই স্টকটির আমি ফান্ডামেন্টাল চেক করছিলাম, ফান্ডামেন্টালি স্টকটি কিন্তু মোটামুটি খারাপ না, ভালো। কিন্তু স্টকটির একটা সমস্যা আছে, বড় রকমের সমস্যা। সেটা হচ্ছে এখানে যে প্রোমোটারের হোল্ডিং সেটা খুব সম্ভবত 27%-এর মতো আছে এবং পাবলিকের হাতে খুব সম্ভবত 65%-এর কাছাকাছি শেয়ার আছে। তো এই পাবলিকের কাছে এই যে এত বড় পরিমাণ একটা হোল্ডিংস আছে, এটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। কারণ পাবলিক যদি একবার প্যানিক সেলিং শুরু করে দেয় তাহলে এই রকমের স্টকে কিন্তু ভয়ঙ্কর রকমের ফল দেখা যেতে পারে। কাজেই এই জায়গাটাই এই স্টকটির জন্য কিন্তু একটা বেশ বড় নেগেটিভ পয়েন্ট। বাকি ফান্ডামেন্টালি কিন্তু স্টকটি খুব একটা খারাপ নয়, যদিও পেনি স্টকের মতো লাগছে, 27 রুপিস এই মুহূর্তে দাম রয়েছে, তাও ফান্ডামেন্টালি কিন্তু খুব একটা খারাপ নয় বলা যেতে পারে স্টকটি। তো স্টকটির মেন ট্রেন্ড বললাম এখন ডাউন ট্রেন্ড আছে এবং ওপরের দিকে যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয় তাহলে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনেই কিন্তু স্টকটি এর আগে অনেকবার রিজেকশন পেয়ে গেছে। তো এই মুহূর্তে স্টকটি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাকে যদি আমরা একটু মার্ক করে নিই তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু অলরেডি একটা সময় রিজেকশন পেয়েছিল, যেটাকে ব্রেকআউট দিয়ে উপরে গিয়েছিল। দেন এখানে একবার দুবার তিনবার এখানে ব্রেক ডাউন দিয়ে আবার কিন্তু ব্রেকআউট দিয়ে উপরে গিয়েছিল, দেন আবার ব্রেকডাউন দিয়ে ফেলেছে এবং লাস্ট দিন চেষ্টা করেছে কিন্তু এই জোনটার ওপরে ক্লোজিং দেওয়ার। তো এই জোনটাকে কিন্তু কোথাও না কোথাও এখনও ইনফিবিম অ্যাভিনিউজ রেসপেক্ট করছে। তো যদি এই জোনটার থেকে স্টকটি রিকভারি করে এবং এখান থেকে যদি একটা মুভ দেখায়, সেক্ষেত্রে কিন্তু স্টকটিতে একটা ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে একটা জায়গা আমাদেরকে একটু মার্ক করতে হবে, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটার উপরে কিন্তু 30 রুপিসের উপরে কিন্তু একটা স্ট্রং ক্লোজিংয়ের দরকার। তো 30 রুপিসের উপরে স্ট্রং ক্লোজিং চলে আসা মানেই কিন্তু এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে তার যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডকেও কিন্তু ব্রেকআউট দিতে পারে। তো এখানে 30 রুপিসের উপরে কিন্তু ক্লোজিং আসাটা খুব জরুরি। আর যেহেতু কম দামি স্টক, এখানে অবশ্যই কনফার্মেশন আগে নিতে হবে, তবেই কিন্তু ফ্রেশ বাইংয়ের ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। এবং এখানে যদি আমরা ডেলি ক্যান্ডেলে যখন দেখছি, যদি এখানে ইএমআইটাকে অ্যাপ্লাই করি তাহলে অলরেডি কিন্তু প্রত্যেকটা ইএমআইকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে এবং এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইএমআই কিন্তু রিজেকশনের কাজ করছে। তো যেটা আমি বললাম সেইটা কিন্তু এই স্টকটির জন্য খুব বড় রকমের একটা ব্যাপার। এর ওপরে ক্লোজিং আসা মানেই কিন্তু 3টে ইএমের ওপরেই ক্লোজিং চলে আসবে। কাজেই তখনই এই স্টকটি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। বাকি আপনারা আপনাদের মতন করে ডিসিশন নিতে পারেন এবং স্টকটি যদি এই জোনটিকে ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু স্টকটির মধ্যে আরও একটা পতন দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে নিয়ারেস্ট সাপোর্ট জোন যেটা আসছে সেটা কিন্তু অনেকটাই নিচে আসছে। মোটামুটি কত এই জোনটাতে একটা আসবে 25 রুপিস এবং দেন আরেকটা জোন আসতে পারে, সেটা হচ্ছে 22 রুপিস। তো এই জোনগুলোকে একটু খেয়াল রাখতে হবে নিচের দিকে। আর এই সব স্টকের ক্ষেত্রে কনফার্মেশন পাওয়াটা কিন্তু খুব জরুরি বলে আমি পার্সোনালি মনে করি। বাকি আপনারা আপনাদের মতন করে ডিসিশন নিতে পারেন। নেক্সট স্টকে আসবো বিডিএল, ভারত ডাইনামিক্স লিমিটেড।
স্টকটি তার যে হাই বানিয়েছিল সেই হাই থেকেও অনেকটা নিচে পড়ে রয়েছে এবং সেটাকে যদি আমরা মেজার করি তাহলে দেখা যাচ্ছে এই মুহূর্তে স্টকটি প্রায় 47% নিচে পড়ে রয়েছে। তো এই স্টকটিরও ফান্ডামেন্টাল আমি চেক করছিলাম, স্টকটির একটা সময়কার যে সেলস গ্রোথ ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং কোয়ার্টারলি রেজাল্ট যেটা সেটা তুলনামূলক ভালো করেছে, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে স্টকটির কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয়নি। কাজেই এই স্টকটির যে রেজাল্ট পারফরমেন্স সেটা কিন্তু খুব একটা স্টেবল নয় বলে আমি পার্সোনালি মনে করছি, বা প্রিভিয়াস যে হিস্ট্রি সেগুলো দেখে আমার মনে হচ্ছে। বাকি আপনারাও আপনাদের মতন করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। তো স্টকটির মেন ট্রেন্ড কিন্তু এখন আছে ডাউন ট্রেন্ড। যদি এখান থেকে একটা আমরা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু একবার, দুবার, তিনবার রিজেকশন পেয়ে গেছে এবং স্টকটির একটা ভালো সাপোর্ট জোন হতে পারে, যে জোনে স্টকটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই জোনটাকে যদি রেসপেক্ট করে তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক আসার সম্ভাবনা থাকবে। কারণ এর আগে স্টকটি কিন্তু ওখানে মাল্টিপিল টাইমের রিজেকশন পেয়েছিল, একবার, দুবার, তিনবার রিজেকশন পেয়েছিল, ফাইনালি ব্রেকআউট দিয়ে এখানে একটা ভালো র্যালি দেয়। দেন এখানে আমরা কিন্তু একবার সাপোর্ট নিতে দেখেছিলাম, এই ট্রেন্ড লাইনের রিজেকশন পেয়ে কিন্তু ওই জোনটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে এবং লাস্ট দিন আমরা দেখলাম ওই জোনটাকে ব্রেকডাউন দেওয়ার পরে ব্রেকআউট দিতে পারেনি, ক্লোজিং দিয়েছে নিচে। কাজেই এই জোনটাকে যদি প্রপারলি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে স্টকটিতে নেক্সট যে সাপোর্ট জোনটা আসবে সেটা মোটামুটি এই জায়গাটাতে, কত, 898 বা 900-র কাছাকাছি। এবং এই জোনটাকেও যদি ব্রেকডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে আর একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে এটা 785। এবং এখানে যদি আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইএমএকে ব্রেকডাউন দিয়ে ফেলেছে এবং লাস্ট টাইম কিন্তু যখন এই জায়গাতে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছিল এক্স্যাক্টলি 200 ইএমএতে রিজেকশন পেয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রে সেফ এন্ট্রি জোন যদি আমরা দেখি সেক্ষেত্রে কনফার্মেশন আগে দরকার এবং কনফার্মেশন যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে সেফ জোন হবে মোটামুটি এই জায়গাটা, মোটামুটি 1185-র ওপরে। তো 1185-র ওপরে যদি স্টকটি প্রপারলি ক্লোজিং দেয় তখনই এটাকে বলা যেতে পারে বিয়ারিশ থেকে বুলিশে একটা রিভার্সাল দেখা যাচ্ছে। আদারওয়াইজ যদি এখানে স্টকটি এই সাপোর্ট জোনগুলোর থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে একটা এসএল কনসিডার করে কিন্তু এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। যদি এই 900-র কাছাকাছি জায়গার থেকে বাউন্স ব্যাক করে তাহলে সেক্ষেত্রে এই 785টা হয়ে যাবে স্টকটির একটা এসএল। এবারে এই স্টকটিকে যখন আমরা উইকলিতে দেখব, উইকলিতে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে মাঝখানের যে জোনটা আমরা ড্র করলাম 900-র কাছাকাছি সেখানে কিন্তু 100 ইএমএটা রয়েছে। তো এই জোনটি স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। কাজেই এই জোন থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে এই জোনটা কিন্তু একটা বাইং জোন হতে পারে মিড টার্মের ভিউ রেখে। কিন্তু সেক্ষেত্রে যেটা বললাম যে 785-র এসএল কনসিডার করাটা দরকার, কারণ স্টকটির যেহেতু মেন ট্রেন্ড ডাউন আছে, যদি এই ট্রেন্ড লাইনের রিজেকশন পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও নিচে চলে আসতে পারে। তাহলে এই স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম, আপনারা আপনাদের মতন করে অ্যানালাইসিস করে ডিসিশন নেবেন, কোনো রকমের রেকমেন্ডেশন দিচ্ছি না। এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।